অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন $5 বিলিয়ন ঋণ চেয়েছে। কারণ সে ঋণ যে শোধ করতে হবে তার এই যে আপনার প্রায় $280 বিলিয়ন যে ঋণের সুদ দিতে হবে, এই ঋণের সুদ দেওয়ার টাকা এখন সরকারের কাছে নাই। তার ইমিডিয়েটলি $5 বিলিয়ন শোধ করতে হবে। এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে। তো দেখা গেল যে ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে, মানুষের মধ্যেও দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না, মুদির দোকানের ঋণ শোধ করতে পারে না, তখন মানুষের কাছ থেকে ঋণ নেয়। এক মানুষের কাছ থেকে ঋণ এনে আর এক মানুষকে দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন, সম্ভব দেবালয়ে আগুন জ্বলবে আর আপনি নিরাপদে থাকবেন, এটা হইতে পারে না। তো এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে। আগামী 3 প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা। আপনাদেরকে ভূমধ্য সাগরে ডুবে প্রাণ দিয়ে এই ঋণ শোধ করতে হবে। কৃষক শ্রমিকদেরকে দেখছেন না, ওই যে আগুনে বেলি রোডে, এখানে সেখানে, হাসিম ফুডে, বঙ্গবাজারে আগুনে পুড়ে এই ঋণ শোধ করতে হবে। লঞ্চে আগুন লাগতেছে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে 50, 60, 80 লোক মারা যাচ্ছে না? এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মরে আপনাকে এই ঋণ শোধ করতে হবে। এই ঋণ আপনাকে প্রত্যেক দিন বাজারে 2 টাকার জিনিস 20 টাকায় কিনে শোধ করতে হবে, 40 টাকার আলু 60 টাকায় কিনে শোধ করতে হবে, 100 টাকার সয়াবিন তেল 200 টাকায় কিনে শোধ করতে হবে। এটা হচ্ছে আপনাদের শাস্তি, যারা আপনারা জেগে উঠছেন না, প্রতিবাদ করছেন না, মনে করছেন এটা এস আলম লুটপাট করছে, কে শোধ করবে? এস আলম তো এই টাকা শোধ করবে না। এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে, যেটা জনগণের জন্য খুবই ক্ষতিকর হয়েছে। তো চায়নার কাছ থেকে, এবং এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে। চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে, প্রচুর ইনভেস্ট করেছে, এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে। এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না, সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিতে হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। ব্যাংকের অবস্থা দেখেন, আমাদের 54টা ব্যাংকের মধ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছে 38টা ব্যাংক রেড জোনে আছে। খুব খারাপ অবস্থা আর কি, মানে এর ভিতরে কোনো তারল্য নাই, ঋণ দেওয়ার মতো অবস্থা নাই। আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয়, ক্যাপিটাল, সেটা জমা রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে, সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না। পদ্মার মতো আর কি, পদ্মা নদীভাবে শুকায়া গেছে না, পদ্মা ব্যাংক এরকম শুকায়া গেছে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। জোর করে মার্জার করছে, এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার করে একটা, এর ভিতরে একটা লুটপাট আছে। লুটপাটটা কি? সরকার হিসাব করে দেখেছে যে এই যে 5-7টা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আরেকটা ব্যাংকের সাথে, এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের, এখানে 60 থেকে 70 হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে। তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায়। সরকার বলছে যে এই যে 60-70 হাজার টাকা ঋণ আছে, এরা যেহেতু সব আওয়ামী ঘরানার বাটপার ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব। সরকার এটা প্ল্যান করছে। 60 থেকে 70 হাজার টাকা মানে হলো প্রায় 3টা পদ্মা সেতুর টাকা, উচ্চ মূল্যের লুটপাটের টাকা, 70 হাজার কোটি টাকা। তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে। তো বাজেট কার টাকা? আমার আপনার টাকা, নইলে ঋণ করবে। আবার চিন্তা করেন, ওই যে চায়না থেকে ঋণ আনতেছে, IMF থেকে ঋণ আনতেছে, ওই ঋণ করে আবার এখানে দেবে। এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে। এটা হচ্ছে সরকারের প্ল্যান, সেকেন্ড বেইল আউট করা। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টরগুলো আছে, এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায়। তারা এখন ব্র্যাক ব্যাংকটা খায় ফেলতে চায়, কারণ ব্যাংকে ওখানে টাকা আছে। এই যে 8টা ভালো ব্যাংক আছে, এই 8টা ভালো ব্যাংকেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে। তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে কারা? 8টা বিদেশি ব্যাংক আছে। দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার। এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প। এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে। এবং দেখেন কি করছে, এর আগে যে লোন রিশিডিউল করেছে, করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় 2% ডাউন পেমেন্ট দিলে। তো কার জন্য করেছে এটা? কার রিকোয়েস্টে করেছে? ওই একই মাফিয়াদের। এক্সকিউজ দিয়েছে কি? করোনা, ব্যবসা বাণিজ্য ভালো হয়নি। কিন্তু আসলে করোনা আসল কারণ না, এটা হচ্ছে লুটপাট।
2% দিয়ে লোনটাকে রিশেডিউল করে দিয়েছে। কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন? টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে $45 বিলিয়ন, 4.5 লক্ষ কোটি টাকা। আমাদের এই পরিমাণ টাকার রাজস্ব উঠতে 1.5 বছরের উপার্জন লাগে বাংলাদেশে। সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে। ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি 2013 থেকে 2022 এই 9 বছরে ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই, এই টাকার পরিমাণটাও $45 বিলিয়ন। এখন আপনারা মিলায়া দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণও $45 বিলিয়ন, একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও $45 বিলিয়ন, 15টা পদ্মা সেতুর টাকা। এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনে ফ্ল্যাটের মালিক হয়েছেন, ওই জন্য মন খারাপ করেন না, কিন্তু আপনারাই কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন। এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করবার দরকার নেই। আপনাদের গাজীপুরে রিসোর্ট হয়েছে, তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে, ওখানে ঘুরতে যাবেন। এই রিসোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হয়েছেন। এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নাই। এইসব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলোর, ঠিক আছে? তো এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি IMF-এর একটা মিশন কদিন ভিজিট করে গেল, গতকালকে অথবা তার আগের দিন চলে গেছে, প্রায় 2 সপ্তাহ তারা এখানে ছিল। কারণ IMF-এর যে $4.7 বিলিয়ন কিস্তির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে, $680 মিলিয়ন, এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো, এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে। তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম $19 থেকে $20 বিলিয়ন রিজার্ভ রাখা, কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ $14 বিলিয়ন নেমে গেছে। এটার শাস্তি হিসাবে কি করেছে? বাংলাদেশ ব্যাংকের যে সকল সাংবাদিকরা, অভদ্র সাংবাদিকরা, নিয়মনীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার বদচেষ্টা করে, এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে, যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাইতে না পারেন। বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন। দেশ গোল্লায় যাক, কারণ যেহেতু আমরা গড়পড়তা একটা ফ্ল্যাট, একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি, আর তথ্য না পাইলেই বা কি যায় আসে। তো এই বাস্তবতায় তারা আরও বলেছে বাজেটের সাইজ ছোট করতে। আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয়। আমার আয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, 3,25,000 কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে। সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি, 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট তো করতেই হবে তাকে। আপনি কি পরিমাণ ঋণ নিতে পারবেন? একটা ব্যক্তির কথা চিন্তা করেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবেন? কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে এটা, তা না হলে পরের মাসে শোধ করতে হবে, না হলে 6 মাসে শোধ করতে হবে। সে তো আপনি শোধ করতে পারছেন না। তাহলে IMF বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলতে, এই ধরনের অদ্ভুত কিমাকার বাজেট না করার জন্য। IMF বলেছে সাবসিডি কমিয়ে দিতে। তেল গ্যাসে তো এখন আর সাবসিডি নাই, আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে। তো আমাদের দেশীয় অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি লুটপাট বন্ধ করতে পারি, আমাদের বিদ্যুৎ খাতে যেটা খরচ আপনি দেখবেন এর 80% লুটপাটে চলে যাচ্ছে, 80%। সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ, তেল দিতে পারবেন যদি শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে, একটা সুশাসন থাকে বাংলাদেশে। দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য, আপনি সেটা না করে কি করছেন? এখন সাবসিডি বন্ধ করবে, দোহাই দেবে। IMF বলেছে যে আপনি $1 বিলিয়ন প্রতি বছর কুইক রেন্টালে দিচ্ছেন, আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না, কিন্তু আপনি মাত্র $680 মিলিয়ন, $1 বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না, কিন্তু সাবসিডি বন্ধ করে দেবেন। এই সাবসিডিটা কে পায়? আমার গরিব কৃষক পায়। ওই যে সেচ মৌসুমে তাকে কম দামে ডিজেল দেয়, তেল দেয়, বিদ্যুৎ দেয়, সার দেয়, এই টোটাল সাবসিডির উইথড্র করলে ক্ষতিগ্রস্ত হবে কারা? দেশের সাধারণ মানুষ, আমার কৃষি ক্ষতিগ্রস্ত হবে। এটার সমস্যা কি হবে? গণপরিবহনে ভাড়া বাড়বে, কোচ ব্যবসা, যারা আন্তঃজেলা সফর করেন এক জেলা থেকে আরেক জেলা, তাদের সফরের খরচ বাড়বে। এটার মানে হচ্ছে তাই। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত 53 বছরে কাঠামোগতভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে।
এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন। আপনারা দেখেছেন 190 বছর আমরা যে ব্রিটিশ কলোনিতে ছিলাম, এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশবাদে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক, যা বলেন, আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রের। এগুলো কার? এই শোধ করতে হবে ধার দেনা কার? তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি, আমরা দাবি করছি যে বাংলাদেশ যে ফলিং সিচুয়েশনে আছে, যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে, এটা ঠেকানো দরকার কোনো না কোনো ফর্মে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, একটা দেশের অর্থনীতি এভাবে চলতে পারে না। লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না। প্রত্যেক দেশে লুটপাট আছে, দুর্নীতি আছে, কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে, যে এটাই অর্থনীতির অনুষঙ্গ। প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে। আপনি কদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে। ওয়ালটনের হেড অফিসে গেলেই তো হইতো। এটা এত মূর্খ একটা গর্ধবের ভিসি বানাইছে যে ও ওয়ালটনের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত, কয় টাকা লাগে, কখন দিবে না দিবে। সে ফিনল্যান্ড গেছে ঘুরতে, তাও 4 জন নিয়ে গেছে। চোখ মনে হয় সবার একটা একটা করে অন্ধ হয়ে গেছে, 4 জনে 4 চোখ দিয়ে দেখবো। একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো। আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ, মানে মনে করতেছে আমার কি, এসালম টাকা পয়সা নিতেছে, রাজা রাজা যুদ্ধ করতেছে, হেরা হেরা খাইতেছে মরতেছে, আমার কি।